ঠিক ভোর ৫টায় অ্যালার্ম বাজার সাথে সাথে মনোরমা বিছানা ছেড়ে উঠে পড়ল। তারপর রোজকার মতো তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে ২ কাপ লিকার চা আর ২টো বিস্কুট নিয়ে অমলেন্দুর মাথার কাছে টি টেবিলটায় রেখে অমলেন্দুর গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে দেখে এ কি, গা তো একেবারে ঠান্ডা। মনোরমা প্রথমে একটু হতভম্ব হয়ে গেল, তারপর খুব জোরে জোরে অমলেন্দুকে গায়ে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো আর মুখে একনাগাড়ে বলতে লাগলো, ওগো ওঠো ওঠো, চা বিস্কুট খেয়ে প্রেশারের ওষুধটা খেতে হবে তো, এই যে ওঠো না, ওঠো। বাড়ি ভর্তি লোক, ডাক্তার বলে গেছে প্রায় ৩ ঘন্টা আগেই ঘুমের মধ্যে সব শেষ হয়ে গেছে। সবাই মনোরমাকে ঘিরে কত কি বলে যাচ্ছে, ওদিকে অমলেন্দুকে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে, আর মনোরমা মন চলে গেছে সেই অতীতে। পাড়ার এক বিয়েবাড়িতে মনোরমাকে দেখে তার বড়লোক শ্বশুর তার বকে যাওয়া একমাত্র ডাক্তার ছেলের জন্য তাকে পছন্দ করেছিল। মনোরমাকে অমলেন্দুর একদম পছন্দ হয়নি, কিন্তু তাই বলে মনোরমা যে সুন্দরী ছিল না তা নয়। তবে একেবারেই সাদামাটা স্বভাবের ঘরোয়া মেয়ে মনোরমা। আর অমলেন্দু ছিল খুব বড় ডাক্তার, আর তার নাকি এক ডাক্তার বান্ধবীও ছিল, সে তাকেই বিয়ে করতে চেয়েছিল। এসব কথা মনোরমা অমলেন্দুর মুখেই শুনেছিল। অতি আধুনিক সেই মেয়েকে অমলেন্দুর বাবা পুত্রবধূ করতে চাননি, আর অমলেন্দুও তার ইন্ডাস্ট্রিয়ালিস্ট বাবার বিশাল সম্পত্তি হাতছাড়া করতে চায়নি, তাই বিয়েতে মত দিয়েছিল। বিয়ের পর অমলেন্দু ওই মেয়েটির সাথে বেশ কয়েক বছর সম্পর্ক রেখেছিল। বরাবরই খুব শান্ত স্বভাবের মনোরমা কোনোদিনই কিছু বলেনি, উল্টে অমলেন্দু যা পছন্দ করত তাই চুপচাপ করে গেছে। কিভাবে সংসারে সুখ শান্তি বজায় থাকবে তারই চেষ্টা করত। এই শান্ত স্বভাবই অমলেন্দুকে মনোরমার দিকে আকৃষ্ট করেছিল, আর অমলেন্দু ঘরমুখ হয়েছিল। সেসব অনেক কাল আগের কথা। তারপর 2 পুত্রের জন্ম, শ্বশুর শাশুড়ি গত হলেন, আর মনোরমা অমলেন্দুর সংসারে অটের সাথে সুখের ভাব হয়ে গিয়েছিল। মনোরমা কিন্তু কোনোদিনই অমলেন্দু বা ছেলেদের সাথে উঁচু গলায় কথা বলেনি, কোনো ব্যাপারে কোনোদিনই কোনো মতামত দেয়নি। তাকে জিজ্ঞাসা করলে সেই এক কথা, তোমাদের মতেই আমার মত। তাই 2 ছেলেই নিজের পছন্দেই বিয়ে করেছিল। মনোরমার ধারণা ছিল ছেলেরা তাদের বাবাকে যেমন ভয় করে তেমনই সম্মান করে, আর মাকে তারা তো অসম্ভব ভালোবাসে। কিন্তু এই 2 বছরে মনোরমার ধারণা অনেকটা পাল্টে গেছে। আজ থেকে ঠিক 2 বছর আগে অমলেন্দু সকালে চেম্বারে বেরোনোর সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে জানা যায় সেরিব্রাল অ্যাটাক হয়েছে। তারপর জমে মানুষে টানাটানি চলেছিল 3 মাস। অবশেষে মনোরমার সেবা আর ডাক্তারের সাহায্যে অমলেন্দুকে বাড়ি ফিরিয়ে আনে মনোরমা। কিন্তু অমলেন্দু আর আগের জীবনে ফিরতে পারে না। এক প্রকার বিছানায় আর ইজি চেয়ারে তার দিনরাত্রি কাটে, সাথে এক গাদা ওষুধ আর মনোরমার সেবা। অমলেন্দু অনেকবার মনোরমাকে বলেছে, মনো, একটা নার্স রেখে দাও, আমাদের তো আর পয়সার অভাব নেই, তোমার এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। কিন্তু মনোরমার ওই একই উত্তর, আমার কোনো কষ্ট হয় না, আমার ভালো লাগে তোমার সেবা করতে। এই 2 বছরে মনোরমা একটা কথা বেশ ভালোই বুঝেছিল যে তার এই চুপ করে থাকা আর সব রকম স্বাধীনতা দেওয়ার জন্য তার ছেলেরা মোটেই মানুষ হয়নি। ছেলে মেয়েদের মানুষ করতে গেলে হয়তো একটু শাসনের প্রয়োজন হয়, যা সে কোনোদিনই করেনি। যেহেতু বাবাকে তারা অত্যন্ত ভয় পেত আর বাবার অর্থের প্রয়োজন ছিল তাদের, তাই তারা বাধ্যতার মুখোশ পরে থাকত। বাবা অসুস্থ হওয়ার সাথে সাথেই ছেলে বৌমারা একটু একটু করে নিজেদের রূপ প্রকাশ করেছিল। বরাবরের শান্ত মনোরমাও মাঝে মাঝে ধৈর্যচ্যুতি ঘটছিল। ওরা যখন বুঝতে পারল বাবা আর আগের মতো ক্ষমতায় নেই, তখন থেকেই একটু একটু করে লুকানো কুঅভ্যাসগুলো বের করছিল। প্রথম প্রথম তো মনোরমা অমলেন্দুর কাছে লুকিয়ে যেত তার অপমানের কথা। তারপর অমলেন্দুর চোখের সামনেই ছেলে বৌমারা মনোরমার সাথে খারাপ ব্যবহার করত, এমন ভাব করত যেন মনোরমা তাদের মাইনে করা কাজের লোক। একটু অসুবিধা হলেই যা তা কথা বলতো, তার ওপর প্রায়ই মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরত তারা। এর ওপর ছিল কারণে অকারণে বাড়িতে পার্টি করা। যেহেতু অসুস্থ অমলেন্দুর টাকা পয়সা সব মনোরমার হাতে চলে গেছিল, তাই মনোরমার ওপর সবসময় চাপ দিত ছেলেরা অর্থের জন্য। প্রথম দিকে অমলেন্দুর আড়ালে হতো, পরে তো অমলেন্দুর সামনেই ঘটত। অমলেন্দু মনোরমাকে বলতো, কেন তুমি সহ্য করো, ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও।
কিন্তু বড় শান্ত মনোরমা গলা তুলে কথা বলতেই জানতো না। আজ হঠাৎই অমলেন্দু চলে গেল। মনোরমা জানে অমলেন্দু দিনের পর দিন ছেলে বৌমাদের এই অধঃপতন সহ্য করতে পারেনি। বড় কষ্ট হতো। মাঝে মধ্যে তো মনোরমাকে অমলেন্দু বলতো, সারা জীবন এত পরিশ্রম করে অর্থ রোজগার করলাম কি এই দিন দেখার জন্য? আবার এও বলতো, আমি তোমার ওপর প্রথম জীবনে যে অন্যায় করেছি, পাপ করেছি, এ হয়তো তারই ফল। মনোরমার সামনে দিয়ে ওরা অমলেন্দুকে নিয়ে চলে গেল। ছেলে বৌমারা কত কাঁদল, কিন্তু সারা জীবন যে মানুষটাকে মনোরমা মন প্রাণ দিয়ে ভালোবেসে গেছে তার জন্য এক ফোঁটাও চোখের জল পড়ল না। উল্টে একটা ভয়ে সে ঘিরে ধরল তাকে। সারা জীবন সে অমলেন্দুর ছায়ায় ছিল, এমনকি অসুস্থ হওয়ার পরও সে জানত অমলেন্দু বেঁচে তো আছে, কিন্তু আজ তো তাকে একা করে দিয়ে স্বার্থপর লোকটা চলে গেল। কেন যাওয়ার সময় কি তাকে সাথে করে নিয়ে যেতে পারল না? এখন কি হবে? সবাই চলে গেলে মনোরমা আস্তে আস্তে ঘরে গেল। আর তখনই মনে পড়ল অমলেন্দু অনেকবার বলেছিল, মনো, আমি যেদিন চলে যাব সেই দিনই তুমি আলমারির লকারে একটা চিঠি রাখা আছে, ওটা দেখো। অমলেন্দু জানতো বাধ্য মনোরমা কখনই সে বেঁচে থাকতে ওই চিঠি দেখবে না। মনোরমা আলমারির কাছে গিয়ে লকার থেকে চিঠির খামটা নিয়ে খাটে এসে বসল। চিঠিটা খুলে পড়ে মনোরমা হাউ হাউ করে কেঁদে উঠল। মনোরমার স্বামী আজ 15 দিন হলো মারা গেছে। যে দু একজন আত্মীয় ছিল তারা গতকালই চলে গেছে। আর আজ বিকেলবেলা বৈঠকখানা ঘরে দুই ছেলে তাদের শ্বশুর বাড়ির লোক আর বৌমারা মিলে মনোরমাকে ডেকেছে কিসব আলোচনা করার জন্য। যথাসময়ে মনোরমা গিয়ে বসলো। তারপর আলোচনা সভায় বাবার সম্পত্তি কিভাবে ভাগাভাগি করা হবে প্রথমে সেই আলোচনা হলো। তারপর দুই ছেলের মধ্যে বাঁধল গোল, মায়ের দায়িত্ব নিয়ে কে নেবে মায়ের দায়িত্ব। অনেক বাকবিতণ্ডা হলো, অনেক আলাপ আলোচনা হলো। তারপর ঠিক হলো মাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আর এই বিশাল বাড়ির কিছুটা অংশ বিক্রি করে বৃদ্ধাশ্রমের খরচ চালানো হবে। সেই ছোটবেলা থেকে বড় শান্ত আর বাধ্য মেয়ে মনোরমা কোনোদিনই কোনো প্রতিবাদ করেনি। সে জানতো মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এই দুটোই জীবনে সুখী থাকার মূল মন্ত্র। এতক্ষণ মনোরমা সব চুপ করে শুনছিল। সমস্যার সুন্দর সমাধান দেখে একটু মুচকি হেসে মনোরমা বলল, তোমার বাবা তার সব সম্পত্তির সাথে এই বাড়িটাও আমার নামে করে দিয়ে গেছেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে আমি তোমাদের মানুষ করতে পারিনি। তাই আমার যাতে কোনো অসুবিধে না হয় সে ব্যবস্থাও সব তিনি এই চিঠিতে লিখে গেছেন। এখন তোমরা যদি আমার মতো চলো তো ভালো, না হলে আগামী 1 মাসের মধ্যে আমার বাড়িটা ছেড়ে দাও। সেই দিন সন্ধ্যাবেলায় চোখ ভর্তি জল নিয়ে স্বামীর ছবিতে মালা দিতে দিতে মনোরমা নিজের মনে মনে বিড়বিড় করে বলল, সেই ছোটবেলা থেকে পরাধীন এই মানুষটাকে তুমি আজ স্বাধীন করে দিলে। এই স্বাধীনতা কি আমি চেয়েছিলাম?